আসসালামু আলাইকুম। এ আর সাহিত্য টিভিতে সবাই স্বাগতম। আজকে পদ্ম পাতার ঢেউ পঞ্চম পর্ব পড়ছি। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আইজা একটি বিচিত্রা হাতে নিয়ে ছাদের উপর বসেছে। ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যা নিয়ে একটি প্রবন্ধ পড়বে। গভীর মনোযোগ দিয়ে এটির পাতা উল্টাচ্ছে। মা কখন এসে তার পেছনে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। মা মাথায় হাত দিয়ে বলে, এত গভীর মনোযোগ দিয়ে কি পড়ছিস মা? ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যা নিয়ে একটি লেখা পড়ছি। তারপর একটি কথা বলবো তোকে। কি কথা বলবে মা? বলো। কিছু মনে করবি না তো? না, বলো, কিচ্ছু মনে করব না। মকিমপুরের একটি ভালো ছেলে দিয়ে তোর বিয়ে এসেছে, বিসিএস ক্যাডার। তোর নানা দেখে এসেছে, তোর মামা ভালো করে চেনে, তোর বাবাও রাজি। এক ভাই দুই বোন, বোন দুটির বিয়ে হয়ে গেছে। দুই বোনই ফ্যামিলির প্ল্যানিংয়ে চাকরি করে। ভালো পরিবার, বংশ পরিচয়ও ভালো, তালুকদার বংশ, সুন্দর পরিবার। তোর অপেক্ষায় আছি আমরা। তুই হ্যাঁ বললেই বিয়ে হয়ে যাবে। ছেলে তোকে চেনে, ছেলে তোকে দেখেছে, খুবই ভালো ছেলে। আমাদের পায়ে হাত দিয়ে সালাম করেছে। তোমাদের পায়ে হাত দিয়েছে? ছেলে আমাকেও দেখেছে? হ্যাঁ, তোকে দেখেছে। তুইও ছেলেকে দেখেছিস, কথাও বলেছিস। কোথায়? জিল্লুর বিয়েতে এসেছিল ছেলে, জিল্লুদের আত্মীয়। ওই যে ওই লোকটা, পশুর ডাক্তার। শরীরে মাংস নেই, বাঁশের মতন লম্বা, শরীর ভরা খালি হাড়। হা হা হা। হায় হায় মা, তোমার মেয়ের জামাইকে ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে। তখন কি করবা? আমার মনে হয় ছেলেটি হাঁপানিও আছে। তামাশা করিস না, স্বাস্থ্য ভালো, পোলাপান মানুষ। বিয়ের পর দেখিস ও স্বাস্থ্য ভালো হয়ে যাবে। পোলার বাবার স্বাস্থ্য ভালো, মা অনেক লম্বা আছে। তুমি তো লম্বা পুরুষ মানুষ খুব পছন্দ করো। আমার বাবা অনেক লম্বা, কিন্তু তুমি তো খাটো। অবশ্য তুমি অনেক মিষ্টি আছো, অল্প স্বল্প কথায় তোমার হৃদয় মায়ায় দ্রবীভূত হয়। তোর সব কথায় খালি তামাশা। আগে বল তুই রাজি কিনা? না মা, আমি রাজি না। সরাসরি বলে দিলাম, আমি আরো পরে বিয়ে করতে চাই। তোর পছন্দের কেউ আছে? থাকতেই পারে। ছেলে কি করে? ছেলে পড়ে। কোথায় পড়ে? মা, পরে সব তোমাকে আমি বলবো। ভালোভাবে কিছু জানিস না, তার সঙ্গে বিয়ে বসতে চাস? তোর আব্বা মকিমপুরের ছেলের সঙ্গে তোর বিয়েতে খুবই রাজি। আমি কিভাবে না করি? বাড়ির ছেলে, এলাকায় ভালো ছেলে পাওয়া যায় না। ছেলেটি চেনা জানা, একই জায়গায় বাড়ি আমাদের, এভাবে পাওয়া যায় না। তুই রাজি হয়ে যা মা। আমিও তোর বিয়ে এখানেই দিতে চাই। আমার খুব ভালো লাগে রে। কাছে বিয়ে হলে সারা জীবন আমাদের কাছাকাছি থাকতে পারবি। ছেলে কি কাছে থাকবে নাকি?
সে সরকারি চাকরি করে, কখন কোথায় পোস্টিং হবে? আমার আব্বু কি এক জায়গায় আছে? এত কথা বলিস না, তুই আমাদের কথা মেনে নে। তোর দাদি, নানা নানি, মামা, খালারা সবাই রাজি। মেয়েদের ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া বাবা মার বড় কর্তব্য। আমি মা হিসাবে তোকে অনুরোধ করি, তুই এই ছেলের সঙ্গে বিয়েতে রাজি হয়ে যা। মা, আমি এই ছেলের সঙ্গে বিয়েতে রাজি হতে পারবো না। আমি একটি ছেলেকে পছন্দ করি। ছেলেদের বাড়ি কোথায়, কোথায় কি করে, এখন কোথায় থাকে, তার বাবা কি করে, মা কি করে, বংশ পরিচয় কি, সব তুই ভালোভাবে জানিস। তোমাকে সব বলবো মা, আমাকে একটু সময় দাও। তোর বাবার কাছে আমি কি বলবো? এক কথায় বলে দিবে মেয়ে বিয়েতে রাজি না, সে পড়ালেখা করবে, সামনে তার পরীক্ষা। ছেলে তো তোকে পড়াবে। মা, তা ঠিক আছে, সে আমাকে পড়াবে, তা তো আমি চাই না। আমি অনার্স শেষ করে তারপর বিয়েতে সম্মতি দিব। নিজের বাবার পয়সা দিয়ে পড়া শেষ করতে চাই। তোর পড়ার খরচ তোর আব্বাই তো দিবে, আমাদের তো পয়সার অভাব নেই। তুই রাজি হয়ে যেতে পারিস মা। তোর বাবা খুব রাজি, আমার কথাটা রাখ মা। তোদের বয়স কম, এজন্য তোরা বুঝিস না। এমন বিয়ের সম্পর্ক কেউ ছাড়ে মা? আমি তোর নানাকে বলে দেই যে তুই রাজি। যাই বলি মা। না না না, আমি মোটেও রাজি না, তুমি বলতে যেও না। আমি তোর মা, আমি কি তোর অকল্যাণ চাইতে পারি? বল দেখি। তা তো বলিনি, আমি এখন বিয়ে বসবো না। তুমি যদি বেশি পিড়াপিড়ি করো, আমি এখনই বাড়ি থেকে চলে যাব। তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। মনে হয় তোমরা আমাকে বোঝা মনে করেছো। ছি ছি ছি, এগুলো কি বলিস? তোর বাবা শুনলে কষ্ট পাবে। তার কাছে তোরাই সব, কি না দেয় সে তোদের? যা চাস তাই তো দেয়। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, এটা বাবা মার নৈতিক দায়িত্ব। আমরা দুইজনের একজন তো মরেও যেতে পারি। তোর বান্ধবী রুবি, রুবির বাবা তোর বাবার চেয়ে বয়সে ছোট, কিভাবে মরে গেল? তাই আমরা যেহেতু একটি ভালো ছেলে পেয়েছি, সেহেতু এখানেই তোর বিয়েটা দিতে একান্ত ইচ্ছুক। না মা, আমি বিয়েতে রাজি না। তাহলে অন্য কোনো ছেলে দেখি। তাও না, তাহলে কি চাস? আমি এখন বিয়ে নিয়ে ভাবতেই চাই না, আরও দেরি হবে। আমি যখন বিয়েতে রাজি হব তখন তোমাকে বলবো। বললাম আমি একটি ছেলেকে পছন্দ করি। ছেলে তোকে পছন্দ করে তো? ঠোঁট জোড়া একটু বাঁকা করে বলে, তোমার কি মনে হয় মা? রসিকতা করিস না, এইভাবে কোনোদিন হয়? হয়। মেয়ের ইচ্ছের বিরুদ্ধে মেয়েকে বিয়ে দিতে হয় না। দিনের নবী তার মেয়েদের মতামত নিয়ে বিয়ে দিতেন। তুমি নামাজ পড়ো, দিনের নবীর নিয়ম মানতে চাও না? আমি তো তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেইনি, তোকে বলেই তো দিতে চাই। আমি তো রাজি না, তাও জোর করে বিয়ে দিতে চাও কেন মা? আমরা ছেলেকে দেখলাম না, জানলাম না। সব জানবে, ও ছেলেকে দেখবে, চিন্তা করতে হবে না। ঠিক আছে, তোর বাবাকে আমি বলবো। হ্যাঁ, অবশ্যই বলবে। বলবে মেয়ে লেখাপড়া শেষ করে বিয়ে করবে। তখন তো তোর কত বয়স হয়ে যাবে। বুইড়া জামাই দেখে বিয়ে দিও। এসব তুই কি বলিস? ঠিকই তো বলি। কিভাবে ঠিক বলিস?
আমি বুড়ি হয়ে যাব, তখন তো আমাকে বুড়ার সঙ্গে বিয়ে দিতে হবে। জোয়ান ছেলে তো তখন আমাকে বিয়ে করতে চাবে না। মা খিলখিল করে হেসে দেয়, বলে, তোকে পাশের বাড়ির আমার বুইড়া চাচার সঙ্গে বিয়ে দেব। ওনার বয়স এখন 80, আর 3 বছর পর তোর পড়া শেষ হবে। ওনার বয়স তখন 83 হবে। ওনার অনেক জমি জমা আছে, তুই ওনার বউ হয়ে সব জমি জমা দেখাশোনা করতে পারবি। ঠিক আছে, দিও, তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। মা বাবাকে মা বাবাকে তুমি বুঝিয়ে বলো, আমাকে আমার মতো বড় হতে দাও। মা, পশু পাখি জীবজন্তু গাছপালা লতাপাতা যেভাবে সেভাবে বড় হয়, তুই মানব সন্তান, তুই সেভাবে বড় হতে পারবি না। তোর বাবা বুয়েট থেকে পাশ করা মানুষ, সে অনেক বুদ্ধিমান, সে কি তোর আমার চেয়ে কম বোঝে? না মা, বাবা অনেক বুদ্ধিমান, বাবা সব জায়গায় গণিতে 100তে 100 পাওয়া মানুষ। তাই কি? তুমি জানো না মা, গণিতে যে যত ভালো তার বুদ্ধি তত ভালো। গণিত মানেই বুদ্ধি, তাই নাকি? হ্যাঁ মা, তাই তো তোর বাবার এত বুদ্ধিমান। মা, তুই তোর বাবার কথা মেনে নে, এই বিয়েটাই তোকে দিতে চাই। তোর বাবা রাজি, তোর বাবার বুদ্ধি বেশি, তাই তার কথাই থাক। আমি তা চাই না, আমি আমার মতো চলতে চাই। মেয়েদের এইভাবে কথা বলতে হয় না, মুরব্বীদের কথা শুনতে হয়। না মা, বিয়ের ক্ষেত্রে আমি তোমাদের কথা শুনতে পারবো না। ঠিক আছে, বৃহস্পতিবার রাতে তোর বাবা আসবে, আমি তোর বাবাকে বলবো, দেখি তিনি কি বলেন। তুমি এক কথায় বলবে যে এখন আমি বিয়েতে রাজি নই। সে রাজার ছেলে হলেও না এইভাবে বলবে। তুমি বাবাকে এভাবে বলো না। মেয়েদের এভাবে কথা বলতে হয় না, মুরব্বীদের কথা শুনতে হয়। না মা, বিয়ের ক্ষেত্রে আমি তোমাদের কথা শুনতে পারবো না। ঠিক আছে, বৃহস্পতিবার রাতে তোর বাবা আসবে, আমি তোর বাবাকে বলবো, দেখি তিনি কি বলেন। তুমি এক কথায় বলবে যে এখন আমি বিয়েতে রাজি নই, সে রাজার ছেলে হলেও না, এভাবে বলবো। তুমি বাবাকে এভাবে বলো না, তাহলে কিভাবে বলবো? শিখিয়ে দে। তুমি আমার মা, স্কুলের প্রধান শিক্ষক, আমাকে এই বিপদ থেকে বাঁচাবে, এটাই তোমার কাছে চাওয়া। আমি কাল সকালে ঢাকায় চলে যাব। বাবা কোনো কিছু জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে মা? ঠিক আছে, বলবো, তুই থাক, তো ঢাকায় যেতে হবে না। না মা, আমি অবশ্যই কালকেই ঢাকায় যাব, ইচ্ছা করে ফাঁদে পা দেব না। তোমার মেয়ে বোকা না। মা কি যেন বলতে গিয়ে হাঁ করে, তবে কিছু না বলে হেসে দেয়। ঢাকায় চলে এসেছে আয়েজা। শুক্রবার দৈনিক ইত্তেফাকে একটি বড় গল্প ছাপা হয়েছে তার। দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছে, দেখা করতে বলেছে। দারুণ খুশি সে। পরদিন বান্ধবী ঝুমুরকে নিয়ে চারুকলার বকুলতলায় যায়। সেখানে আধ ঘন্টা বসে কথা বলে। বর্তমান জীবনের হালচাল নিয়ে সব কথা আলোচনা হয়। ঝুমুর আইজাকে বিয়ের বিষয়ে ভাবতে বলে। সে বলে, মেয়েদের ভালো বিবাহের প্রস্তাবকে অবহেলা করতে হয় না। সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। এমন একটি বিয়ে বাড়ির কাছে ভেটেরিনেরিয়ানরা ভালো টাকা পয়সাও রুজি করে।
পশু চিকিৎসক, তাদের সামাজিক মর্যাদা কম কোথায়? তারা বিসিএস ক্যাডার। সে বলে যে তার চাচাতো ভাই ভেটেরিনারি সার্জন। যথেষ্ট সুন্দরভাবে তিনি জীবন যাপন করেন। আর তাছাড়া তোর তো কাব্যর সঙ্গে পাকাপাকি কোনো সম্পর্ক নেই, ভালোভাবে কথাও হয়নি তোদের। সম্পর্ক নেই ঠিক আছে, ভালোভাবে কথা হয়নি তাও ঠিক আছে। তুই তো জানিস আমি এখন ওকে মানে কাব্যকে ছাড়া কোনো কিছু ভাবতে পারছি না। সে তো অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনে থাকতে পারে, তখন কি করবি তুই? সে তখন দেখা যাবে। তবে ও আমাকে ভালোবাসে, সে প্রতিদিন আমার হলের সামনে আসে। তাহলে ভালোভাবে ভেবেচিন্তে কথা বলতে হবে তোকে। আমি বলেছিলাম ছেলেটি তোদের বাড়ির কাছের এলাকায়, ভালো ছেলে পাওয়া খুবই কঠিন, ব্যাটে বলে মিলে কম। পরে কত দূরে বিয়ে হবে দেখবি তুই। তুই এ কথা বলিস? হ্যাঁ বলি, তা হোক। আমি মনের মধ্যে কোনো আফসোস রাখতে চাই না। ঠিক আছে, তুই সরাসরি কাব্যর সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারিস। কিভাবে সম্ভব? এ কথা বলে সে ডান দিকে তাকিয়েছে, দেখে কাব্য তার সেই বন্ধুর সঙ্গে হাঁটতে হাঁটতে চারুকলার ভিতরে ঢুকছে। ভিতরে প্রবেশ করেই বন্ধু কাব্যকে কি যেন বলে এবং কিয়ৎ পরে চারুকলার বাইরে চলে যায়। কাব্য একা বকুলতলা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ঝুমুর হাসতে হাসতে গান ধরে, ও শ্যামরে তোমার শনে, শ্যামরে তোমার শনে, একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম, এই নিথু বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। কিছুক্ষণ পর বন্ধু রিক্সা নিয়ে চলে আসে। বন্ধুর হাতে প্যাকেট, আসলে হাতে কাটা বনের অষ্টব্যঞ্জনের খাবার প্যাকেট। মনে হলো দুজন দুপুরের খাবার খাবে। দুই বন্ধু ভিতরের দিকে চলে গেল। একটু পর আইজা ও তার বান্ধবী হলে চলে আসার জন্য দাঁড়ালো। আইজার কেমন জানি লজ্জা লাগছিল, সে আর ওইখানে বসে থাকতে পারছিল না। আসার আগে তার বান্ধবী বলল, একটু ভিতরের দিকে যাব, দেখব ছেলে দুটো কি করে। আইজা বলে, তুই যা, আমি যাব না। ঝুমুর তাকে জোর করে নিয়ে যায়। ভিতরে যেতেই পুকুর পাড়ে দেখা গেল দুই বন্ধু এবং একটি মেয়ে বসে খাচ্ছে। মেয়েটি কাব্যর বন্ধুর সঙ্গে বসে খাচ্ছে। সে এক পাশে বসে খাচ্ছে। কাব্যর বন্ধু বলে, আপনারা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ দিয়ে দুই বান্ধবী তাড়াতাড়ি চারুকলা থেকে বেরিয়ে যায়। হলে আসলো। দুই বান্ধবী দুপুরের খাবার খেলো। বিশ্ববিদ্যালয় বন্ধ, তবে পড়াশোনার চাপ আছে, সামনে পরীক্ষা। দুই বান্ধবী খুব মেধাবী, অল্প সময় পড়াশোনা করেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। ঝুমুর বলে, বান্ধবী তোর মনটা তো ভালো আছে, কেন ভং ধরিস না? তুই তো জানিস। কি জানি? যদি কাব্যর সঙ্গে কোনো মেয়ে থাকতো তাহলে রুমে এসে তুই পারে যেতিস। আমি কি মিথ্যা বললাম? বল মিথ্যা বললাম? না রে বান্ধবী, সত্য বলছিস। ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু কেন তা আমি জানি না। ছেলেটিরও তো কেউ থাকতে পারে, এটা সত্যি নয় কি? হয়তো সত্যি। তখন কি করবি? শুধু কাঁদবো আর কাঁদবো।